আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা ভাষা চর্চা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ, এই অধ্যায়টি সম্পূর্ণ পাঠের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, অধ্যায়টির নাম বাংলা ভাষার শব্দ, অর্থাৎ আমরা যে বাংলা ভাষায় কথা বলি এই ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দ সম্পর্কে আমরা জানব। এছাড়াও এই অধ্যায়ের মধ্যে রয়েছে খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, বিদেশি শব্দ, বাংলার প্রাদেশিক শব্দ, মিশ্র শব্দ, এই সমস্ত কিছু আমি সংজ্ঞা সহকারে, উদাহরণ সহকারে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলে রাখি, তোমাদের বইতে অত্যন্ত সহজভাবে বাংলা ভাষার শব্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই আমি পাঠ্য বইটি খুঁটিয়েই তোমাদেরকে পড়াবো। বাইরে থেকে এক্সট্রা কিছু আমি অ্যাড করব না, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমি দাগিয়ে দেব এবং আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেব যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ভাষা একটা বহতা নদীর মতন, অর্থাৎ ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হচ্ছে। কেন করা হচ্ছে? নদী যেমন একদিকে ভাঙে একদিকে গড়ে, ভাষার ক্ষেত্রেও দেখা যায় এককালে বহুল প্রচলিত অজস্র শব্দ হয়তো অপ্রচলনের অন্ধকারে বিস্মৃত হয়ে গেল। আবার নতুন বহু শব্দ, অনেক ক্ষেত্রে তা সরাসরি বিদেশি ভাষা থেকে ধার করা, হয়তো নিত্য প্রচলনের মর্যাদা পেয়ে গেল। তো এখানে কি বলা হচ্ছে খুব সহজভাবে বুঝে নাও। ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হচ্ছে। কেন করা হচ্ছে? নদীর যেমন একদিক ভাঙে একদিক গড়ে, ঠিক তেমনি ভাষার ক্ষেত্রেও হয়তো প্রাচীনকালে বা অনেক যুগ আগে ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হতো সেই সমস্ত শব্দগুলি এখন আর ব্যবহার করা হয় না। এমন অনেক শব্দ আছে যেগুলো প্রাচীনকালে ব্যবহার করা হতো বা অনেক যুগ আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন আর সেই শব্দগুলো ব্যবহার করা হয় না। আবার বর্তমানে বা এখনকার সময় আমরা এমন এমন নতুন শব্দ ব্যবহার করি, বিশেষ করে সেগুলো বিদেশি শব্দ বলা যেতে পারে, সেগুলো অন্য ভাষা থেকে আগত। তো সেই শব্দগুলো প্রাচীনকালে ব্যবহৃত হতো না, অর্থাৎ সেই শব্দগুলো বর্তমানকালে নিত্য প্রচলিত ভাষার সাথে মিশে গেছে। তো তার জন্যই ভাষাকে নদীর সাথে তুলনা করা হচ্ছে। কারণ ভাষার ক্ষেত্রে এমন অনেক শব্দ আছে যেগুলো ধীরে ধীরে আর আমরা ব্যবহার করি না, আবার এমন অনেক নতুন শব্দ আছে যেগুলো বর্তমান কালের ভাষার সাথে মিশে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে, সব ভাষার মতোই বাংলা ভাষাতেও বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসেছে, তার শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে। তাতে ভাষার ঐশ্বর্যই কেবল বেড়েছে, তার অস্তিত্ব কখনো বিপন্নতার মুখে পড়েনি মোটেই। অর্থাৎ বাংলা ভাষায়ও বিভিন্ন ভাষা থেকে অজস্র শব্দ এসে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে বাংলা ভাষার ঐশ্বর্য আরো বেড়েছে, বাংলা ভাষা বিপন্নতার মুখে পড়েনি। এরপরে বলা হচ্ছে, এ কথা ঠিক যে গোটা পৃথিবীতেই বহু ভাষা বিপন্নতার মুখে, অর্থাৎ সারা পৃথিবীতে এখন এমন অনেক ভাষা রয়েছে যেগুলো প্রায় বিপন্নতার মুখে, অর্থাৎ সেগুলো প্রায় মরে যেতে বসেছে। কিন্তু ভাষার অস্তিত্ব বজায় রাখার জন্য কট্টর ও অনুদার গোলামি মোটেই কাজের কথা নয়। অর্থাৎ একটা ভাষাকে টিকিয়ে রাখতে গেলে বা বাঁচিয়ে রাখতে গেলে সেই ভাষাকে অনেক উদার হতে হবে। তাহলে কি হবে? সেই ভাষাটার অস্তিত্ব আর বিপন্নতার মুখে পড়বে না, অর্থাৎ সেই ভাষাটা জীবিত থাকবে। সেই ভাষাকে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে নিজের ভাষার শব্দ ভাণ্ডারে যে শব্দগুলো রয়েছে সেগুলোরও পরিবর্তন করতে হবে। তাহলেই সেই ভাষাটা জীবিত থাকবে, না হলে সেই ভাষাটা বিপন্নতার মুখে পড়বে। তারপরে বলা হচ্ছে, একসময় আরবি ফার্সি ভাষার অভিঘাতে অনেকেই হয়তো ভেবেছিল বাংলা ভাষার অবসান ঘটবে। অর্থাৎ একসময় অনেকেই ভেবেছিল যে বাংলা ভাষার আর কোনো অস্তিত্ব থাকবে না, অথচ আজ বাংলা শব্দ ভাণ্ডারের একটা বড় অংশই আরবি ফার্সি শব্দে ভরা। অর্থাৎ বাংলা
যে ভাষা, সেই বাংলা ভাষাটা কি করেছে, আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ নিজের শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত করে নিয়েছে। এ কারণে নিজের অস্তিত্বও বিলীন হয়নি এবং উল্টে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হয়েছে। এমনকি কলম, হাওয়া, চশমা, চাকরি শব্দগুলো যে আদতে বাংলা নয় মনেই হয় না। অর্থাৎ এই শব্দগুলো কিন্তু বাংলা শব্দ নয়, এই শব্দগুলো অন্য শব্দ থেকে, আরবি ফার্সি থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে এবং এখন এগুলোকে আমরা বাংলা বলেই মনে করি, অর্থাৎ বাংলা হিসেবেই আমরা এখন এগুলোকে চালিয়ে দিই। তাই এগুলো যে আদৌ বাংলা ভাষা নয়, বাংলা ভাষার শব্দ নয়, এগুলো যেন আমাদের মনেই হয় না। এক সময়ে আরবি ফার্সি রাজভাষা ছিল, অর্থাৎ সরকারি ভাষা ছিল, ব্যবসা বাণিজ্যের ভাষাও ছিল এই আরবি ফার্সি ভাষা। এই প্রতিপত্তির কারণ সেটাই, অর্থাৎ এক সময় যেহেতু আরবি এবং ফার্সি রাজভাষা ছিল বা সরকারি ভাষা ছিল এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই আরবি ফার্সি ব্যবহার করা হতো, এ কারণে আরবি ফার্সির ব্যবহার অনেক বেড়ে গিয়েছিল। তাই সবাই মনে করেছিল যে এই আরবি ফার্সি ভাষার দৌরাত্মে হয়তো বাংলা ভাষায় হেরে যাবে এবং বাংলা ভাষা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, কিন্তু বাংলা ভাষা বিলীন হয়নি। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে উল্টে আরবি ফার্সি ভাষা যুক্ত হয়েছে এবং বাংলা ভাষা আরো ঐশ্বর্য মণ্ডিত হয়ে উঠেছে। পরে সেই জায়গা নিয়েছে ইংরেজি, অর্থাৎ এই আরবি ফার্সি ভাষার পরে সেই জায়গাটা কে নিয়েছে, ইংরেজিটা সেই জায়গাটা নিয়েছে, অর্থাৎ আরবি ফার্সির জায়গা এখন ইংরেজি নিয়েছে। অন্য ভাষা থেকে শব্দ ধার করা কোনো লজ্জার বিষয় নয়, বরং সেটাই জীবিত ভাষার লক্ষণ। অর্থাৎ জীবিত থাকতে গেলে সেই ভাষাকে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করতেই হবে। যেমন আমরা বলি টেবিল, চেয়ার, সিনেমা, বাস, ট্রেন, এগুলো কি বাংলা ভাষার শব্দ? একদমই নয়, এগুলো ইংরেজি ভাষার শব্দ। আজকে তুমি কজনকে জিজ্ঞাসা করলে টেবিলের বাংলা বলতে পারবেই না। তাহলে কি এই যে বিভিন্ন ভাষার শব্দ সেগুলোকে আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি, এগুলো বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হচ্ছে এবং এগুলোকে আমরা বাংলার মতন করেই ব্যবহার করছি। এই কারণে বাংলা ভাষা জীবিত থাকছে এবং আরো সমৃদ্ধ হচ্ছে। অন্য ভাষার শব্দ সম্ভার একটি ভাষার শব্দ ভাণ্ডারকে শুধু সমৃদ্ধই করে না, সেই ভাষার ভাব আর অর্থ প্রকাশের পরিধি ও সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে। অর্থাৎ অন্য ভাষার শব্দ আমাদের নিজেদের শব্দ ভাণ্ডারকে, নিজেদের ভাষার শব্দ ভাণ্ডারকে যে শুধু সমৃদ্ধ করে তা নয়, তার সাথে আমাদের যে ভাব প্রকাশের মাধ্যম, আমাদের ভাব এবং অর্থ প্রকাশের পরিধি, সেটাকে আরো বাড়িয়ে তোলে। বাংলা ভাষায় পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ ভাবের আদান প্রদান করেন। এই ভাষার সাহিত্যিক ঐতিহ্য ও ঈর্ষণীয়, অর্থাৎ এই বাংলা ভাষায় প্রচুর শ্রেষ্ঠ সাহিত্যের নিদর্শন রয়েছে, যেটা দেখে অন্য ভাষার লোকেরা ঈর্ষা করতে পারে, সেটাই বলা হচ্ছে। অর্থাৎ বাংলা ভাষার সাহিত্য ও অনেক সমৃদ্ধ, আর এই ঐতিহ্য তৈরি হয়েছে বিভিন্ন উৎস থেকে অসংখ্য শব্দ ঋণ বাবদ গ্রহণের সূত্রেই। অর্থাৎ বাংলা ভাষা যে বিভিন্ন ভাষার শব্দ ভাণ্ডার থেকে প্রচুর শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত করেছে, এ কারণেই বাংলা ভাষা আজ এত সমৃদ্ধ হয়ে উঠেছে। বাংলা ভাষা কোথা থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে অনেকেই সংস্কৃত বলবে। এই ভুলটা অনেকেই করে। বাংলা সহ ভারতের বিভিন্ন প্রদেশে বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলোকেও বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। অর্থাৎ আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বাংলা ভাষা কোথা থেকে এসেছে, আমরা ছোটবেলা থেকেই বলতে শুরু করি বা অন্যদের মুখে শুনে শুনে আমরা শিখি যে সংস্কৃত থেকে বাংলা ভাষা এসেছে। এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা নয় যে সংস্কৃত থেকেই সরাসরি বাংলা ভাষা এসেছে বা সংস্কৃতই হলো বাংলা ভাষার জননী বা মা। এটা পুরোপুরি সত্যি কথা নয়। সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষা আসেনি, এটা ভুল কথা। বাংলা সহ ভারতের বিভিন্ন প্রদেশে বর্তমানে প্রচলিত যে সমস্ত প্রাদেশিক ভাষা রয়েছে সেগুলোকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। কি বলা হয়? নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা আর মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে এই ভাষাগুলি আজকের চেহারা পেয়েছে। তাহলে বাংলা ভাষাটাও কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যেই পড়ে। বেদ যে ভাষায় রচিত সেই ছান্দস বা বৈদিক ভাষাকেই বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো এখান থেকে তোমরা একটা শর্ট কোশ্চেন পেয়ে গেলে যে বেদ কোন ভাষায় রচিত? ছান্দস বা বৈদিক ভাষায় রচিত।
এটাই হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন। কালক্রমে এই ভাষা যত ছড়িয়ে পড়তে থাকলো ততই বিভিন্ন স্থানে আলাদা আলাদা প্রভাবে ছান্দস ভাষাও নানা রকম রূপ নিতে লাগলো। অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা যখন চারিদিকে ছড়িয়ে গেল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, তো অঞ্চল ভেদে এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ সেটা পরিবর্তিত হতে লাগলো। এই স্তরটিকেই বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষার রূপ। অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা ধীরে ধীরে বদলাতে বদলাতে কোথায় গিয়ে পড়লো? মধ্য ভারতীয় আর্য ভাষার যুগে এসে পড়লো। অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার রূপ নিল। এই ভাষাগুলির সাধারণভাবে নাম দেওয়া হলো প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা কাকে বলে খুব সহজভাবে তোমরা বুঝে নাও। প্রাকৃত ভাষা হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষা। এই ভাষাগুলি সংস্কৃতের মতো অতটা সভ্য ছিল না। অর্থাৎ লোকমুখে যে সমস্ত ভাষা প্রচলিত ছিল, যেগুলোকে প্রচলিত ভাষা বলা যেতে পারে, সেগুলোই হলো প্রাকৃত ভাষা। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গোটা ভারতে মান্য একটি ভাষার প্রয়োজনে ছান্দস ভাষার আদর্শে পাণিনি নামে এক পণ্ডিত মানুষ সমসময়ে প্রচলিত ভাষার সংস্কার করেন। অর্থাৎ পণ্ডিত পাণিনি সকলে মেনে চলবে, অর্থাৎ গোটা ভারতের একটা মান্য ভাষা তৈরি করার প্রয়োজনে তখনকার সময়ের প্রচলিত যে ভাষা, সেই ভাষার সংস্কার করেন এবং তৈরি করেন কি? তৈরি করেন সংস্কৃত ভাষা। সংস্কার করা হলো বলেই এই ভাষার নাম হলো সংস্কৃত। অর্থাৎ সুতরাং সেই অর্থে সংস্কৃত একটি কৃত্রিম ভাষা। মানে কি? যেগুলো সৃষ্টি করা হয়েছে। সংস্কৃত ভাষাটা একটা কৃত্রিম ভাষা, যেটাকে তৈরি করা হয়েছে। বাংলা ভাষার জননী কিন্তু ওই প্রাকৃত ভাষাগুলোই। তাহলে বাংলা ভাষার জননী প্রাকৃত ভাষাগুলোই। এটা আমরা পাঠ্যাংশটি আরো পাঠের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো কোথা থেকে এসেছে। তবে অন্য যে কোনো প্রাদেশিক ভাষার মতোই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারেও অন্তত 40% জুড়ে সংস্কৃত শব্দই রয়েছে। অর্থাৎ 100 ভাগের 40 ভাগ শব্দই সংস্কৃত শব্দ রয়েছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে। এই প্রাকৃত ভাষাগুলি পরবর্তী সময়ে অপভ্রংশ, অবহট্ঠ প্রভৃতি স্তর পেরিয়ে আজকের নব্য ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম দিয়েছে। অর্থাৎ প্রাকৃত ভাষা, অপভ্রংশ, অবহট্ঠ এই স্তরগুলি পেরিয়ে নব্য ভারতীয় আর্য ভাষার জন্ম দিয়েছে। এই নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যে একটি হলো বাংলা ভাষা। অহমিয়া ও ওড়িয়ার মতো বাংলা ভাষারও জন্ম এভাবেই মাগধী প্রাকৃত থেকে হয়েছে বলে পণ্ডিতেরা মনে করেন। তারপরে দেখো কি বলা হচ্ছে কিন্তু আর্যরা আসার আগেও তো এদেশে মানুষেরা ছিলেন, আর পূর্ব ভারত তথা বাংলায় আর্যদের আগমন ঘটেছে অনেক পরে, গুপ্ত যুগে। এই যে প্রাগার্য মানুষেরা, অর্থাৎ আর্যরা আসার আগে এদেশে যে সমস্ত মানুষেরা বাস করতেন তাদেরই বলা হচ্ছে প্রাগার্য। তো প্রাগার্য মানুষেরা এদের ভাষার বেশিরভাগ শব্দই এখন অপ্রচলনের আড়ালে হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার ইতিহাস কয়েক হাজার বছরের। তবু তারই মধ্যে কিছু শব্দ রয়ে গেছে। শিকড়ের দিক থেকে কোনো শব্দ অস্ট্রিক, কিছু দ্রাবিড়, কিছু বা মঙ্গলয়েড। এই শব্দগুলি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সব থেকে প্রাচীন শব্দাবলী, খাঁটি দেশি শব্দ একমাত্র এগুলিকেই বলা চলে। তাহলে খাঁটি দেশি শব্দ কাকে বলে এটা তোমরা লিখে নিতে পারো। এর সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। খাঁটি দেশি শব্দ, হেডিং করো, আর্য ভাষা নয় এমন যে সকল ভারতীয় ভাষার শব্দ, ব্র্যাকেটে লিখবে অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গলয়েড, বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের খাঁটি দেশি শব্দ বলে। আরেকবার বলি, আর্য ভাষা নয় এমন যে সকল ভারতীয় ভাষার শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের খাঁটি দেশি শব্দ বলে। তো খাঁটি দেশি শব্দের সংজ্ঞা তোমাদের আগেই বললাম। এখন খাঁটি দেশি শব্দের উদাহরণগুলো দেখে নাও। এখানে দেখো বেশ কিছু খাঁটি দেশি শব্দের উদাহরণ রয়েছে, আমি কিছু বলে দিচ্ছি, এগুলো সমস্তটাই তোমরা পড়ে নেবে। ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, খোপা, টোপর, চট, ডিঙি, ঘুড়ি, ঘ্যাঁট, চাল, শিকড়, কচি, দর, ছড়ি, মুড়ি আরো রয়েছে। এগুলো সমস্তই হলো খাঁটি দেশি শব্দ। এছাড়াও আরো কিছু দেখো লেখা রয়েছে একই সঙ্গে ধেই ধেই, হাঁসফাঁস, লটপট, মিঠিমিঠি প্রভৃতি ধন্যাত্মক বা অনুকার শব্দগুলোও খাঁটি দেশি শব্দ।
ভাব প্রকাশের নিখুঁত মাধ্যম হিসেবে এই শব্দগুলোর জুড়ি মেলা ভার। দেখেছো, এই সমস্ত শব্দগুলো খাঁটি দেশি শব্দের উদাহরণ। এবারে দেখো এখানে লেখা রয়েছে তৎসম শব্দ। আমরা তৎসম শব্দে চলে আসছি। আগেই বলেছি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যত শব্দ রয়েছে সমস্ত শব্দই কিন্তু বাংলা শব্দ নয়। বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে বিভিন্ন শব্দ যুক্ত হয়েছে। তো এবারে আমরা জানবো তৎসম শব্দ সম্পর্কে। তৎ শব্দের অর্থ হলো তাহার, সম শব্দের অর্থ হলো সমান, তাহার সমান। এখানে তাহার বলতে কাকে বোঝানো হচ্ছে? তাহার বলতে সংস্কৃতকে বোঝানো হচ্ছে। তাহলে তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলে। অর্থাৎ সংস্কৃতে যেমন ছিল ঠিক তেমনটাই সরাসরি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে যুক্ত হয়ে গেছে, সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃতে যেমন ছিল ঠিক তেমনই অপরিবর্তিতভাবে এখন বাংলা ভাষায় ও ব্যবহৃত হয়, সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। তৎসম শব্দ এর বেশ কিছু উদাহরণ দেখো নিচে রয়েছে। মাতা, বন্ধু, বৎস, সন্তান, স্নেহ, আকাশ, পর্বত, নূতন, সঞ্চয়, পথ, এই ধরনের আরো বেশ কিছু উদাহরণ রয়েছে তৎসম শব্দের। এগুলো তোমরা পড়ে নেবে। এখানে দেখো বলা হচ্ছে, আগেই বলেছি বাংলা ভাষায় তৎসম শব্দের সংখ্যা প্রচুর। অর্থাৎ সংস্কৃত শব্দের সংখ্যা বাংলা ভাষায় প্রচুর, আনুমানিক 50-60 হাজার। অর্থাৎ আনুমানিক বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রায় 50-60 হাজার তৎসম শব্দ রয়েছে, যেগুলো সংস্কৃত থেকে সরাসরি অপরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে। তাই বলা হচ্ছে তৎসম শব্দ ছাড়া বাংলা ভাষা কল্পনা করাই মুশকিল। তাহলে তৎসম শব্দের সংখ্যাটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে এবং তৎসম শব্দের কিছু উদাহরণ দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে রাখবে। এবারে চলে আসছি তৎভব শব্দে। দেখো আমরা তৎসম শব্দের ক্ষেত্রে জেনেছি যে ওই শব্দগুলি সংস্কৃতে যেমন ছিল ঠিক তেমনটাই অপরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে, কিন্তু তদ্ভব শব্দের ক্ষেত্রে একটু পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যুক্ত হয়েছে। অর্থাৎ সংস্কৃতে যেমন ছিল ঠিক তেমনটাই বাংলা ভাষায় যুক্ত হয়নি, কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে। তো তদ্ভব শব্দের সংজ্ঞাটা দেখো, যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃতে যেমনটা ছিল ঠিক তেমন নয়, দীর্ঘ সময় ধরে পরিবর্তনের পরে বাংলা ভাষায় এসে যেভাবে যুক্ত হয়েছে সেটাকেই বলা হয় তদ্ভব শব্দ। আরেকবার তোমরা সংজ্ঞাটা দেখে নাও, যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে স্থান নিয়েছে, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃতে যেমন ছিল ঠিক তেমনটা নয়, দীর্ঘ সময় ধরে প্রাকৃত, অপভ্রংশ বিভিন্ন স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে হয়ে বাংলা ভাষায় গিয়ে অন্য রূপে এসে মিশেছে, তাকে বলা হয় তদ্ভব শব্দ। দেখো তদ্ভব শব্দের বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে। সংস্কৃতে ছিল গাত্র, প্রাকৃতে এসে হলো গা অ, বাংলা এসে সেটা হয়ে গেল গা। সংস্কৃতে ছিল হস্থ, প্রাকৃতে এসে হলো হত্থ, বাংলা এসে হলো হাত। তো দীর্ঘদিন ধরে পরিবর্তনের পরে বাংলা ভাষায় এসে যেভাবে মিশেছে সেটাকেই বলা হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের বেশ কিছু উদাহরণ পরবর্তী পৃষ্ঠাতেও রয়েছে, এগুলো সমস্তই তোমরা মুখস্থ করবে। কিভাবে পড়বে? কার্য, কর্য, কাজ, ঘাত, ঘা অ, ঘা, বঙ্ক, বঙ্ক, বাঁক, মাতৃকা, মাইয়া, মেয়ে, দুগ্ধ, দুদ্ধ, দুধ, স্বর্ণ, সৈন্য, সোনা, খাদ্য, খজ্জ, খাঁজা। তো মনে রাখবে খাদ্য এটা সংস্কৃত শব্দ, সেখান থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃতে এসে হচ্ছে খজ্জ, সেখান থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসে হয়ে যাচ্ছে খাঁজা। তো যে সমস্ত উদাহরণ রয়েছে এগুলো তোমরা পড়ে নেবে। পরবর্তী পৃষ্ঠায় চলে আসছি। এখানে তদ্ভব সম্পর্কে লেখা হচ্ছে যে প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে
প্রাকৃতজ শব্দও বলা হয়। এই শব্দগুলির মধ্যে ভাষা পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে বলে ভাষাতত্ত্বের দিক থেকে ওই শব্দগুলির গুরুত্ব অনেক। দেখো, এই তদ্ভব শব্দগুলো কিন্তু দীর্ঘদিন ধরে পরিবর্তিত হয়ে তারপরে বাংলা ভাষায় এসে মিশেছে। অর্থাৎ আজকে আমি এই ভাষায় কথা বলছি, কালকেই যে ভাষার পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়। দীর্ঘ শতাব্দী ধরে, অর্থাৎ 100 বছর 200 বছর ধরে ধরে পরিবর্তিত হয়ে তারপরে বাংলা ভাষায় এসে অন্য রূপে মিশেছে। এই কারণেই এগুলো তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃতে যেমন ছিল সেখান থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবর্তনের স্তর পেরিয়ে বাংলা ভাষায় অন্য রূপে গিয়ে মিশছে, তাই এগুলোকে তদ্ভব শব্দ বলা হচ্ছে। তদ অর্থাৎ তাহার বা সংস্কৃতের, ভব অর্থাৎ উৎপন্ন, অর্থাৎ সংস্কৃতের থেকে সৃষ্ট বা সংস্কৃতের থেকে উৎপন্ন, তাই এই শব্দগুলোকে বলা হয় তদ্ভব। এরপরে বলা হচ্ছে যে সাধারণ তদ্ভব ছাড়া আর এক ধরনের তদ্ভব শব্দ আছে, এদের বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। এই রূপান্তরিত তদ্ভব শব্দ কোনগুলো? অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্যান্য তদ্ভবের মতোই রূপান্তরিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই রকম কয়েকটি শব্দের তালিকা দেওয়া যাক। দেখো, যেগুলো সংস্কৃত শব্দ সেগুলো প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তনের ফলে বাংলায় এসেছে, সেগুলোকে সাধারণ তদ্ভব বলা হচ্ছে। কিন্তু যেগুলো সংস্কৃত শব্দ ছিল না, যেগুলো অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় এসে মিশেছে, তারপরে আবার পরিবর্তনের পরে বাংলা ভাষায় এসে মিশেছে, সেগুলোকে বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। দেখো, উদাহরণ দেখলে তোমরা রূপান্তরিত তদ্ভব শব্দটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তামিল শব্দ পিল্লই, এটা সংস্কৃতে পিল্লিক এর রূপ নিয়েছে। এই সংস্কৃত থেকে আবার বিবর্তনের পরে পিলু অ, এটা প্রাকৃতে এসে মিশেছে। তারপরে এই প্রাকৃত থেকে আবার পিলে হিসেবে বাংলা ভাষায় এসে মিশেছে। তো এই ধরনের আরো বেশ কিছু উদাহরণ রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে। এবারে চলে আসছি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দে। এই অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ সম্পর্কে লেখা হয়েছে, এরপরেই বলতে হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দগুলির কথা। নাম থেকেই বুঝতে পারছো যে, দেখো, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের সংজ্ঞাটা লিখে নাও। যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলিই অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। এটা তোমরা কিভাবে বুঝবে? দেখো, তদ্ভব শব্দের ক্ষেত্রে আমরা দেখলাম যে সংস্কৃতে শব্দটা যেমন ছিল সেটা প্রাকৃত অপভ্রংশ বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বদলাতে বদলাতে বাংলা ভাষায় নতুন রূপ নিয়েছে, অর্থাৎ সেটা পরিবর্তন হয়েই বাংলা ভাষায় আসছে, বাংলা ভাষায় এসে পরিবর্তন হচ্ছে না। কিন্তু অর্ধ তৎসম বা ভগ্ন তৎসমের ক্ষেত্রে দেখছি সংস্কৃতে যেমনটা ছিল ঠিক তেমনটাই বাংলা ভাষায় এসে যুক্ত হচ্ছে। কিন্তু বাংলা ভাষায় এসে যুক্ত হওয়ার পরে যখন মানুষেরা উচ্চারণ করছে, তখন উচ্চারণের বিকৃতির কারণে, মানে অন্য ধরনের উচ্চারণ, অর্থাৎ সকলে তো সমস্ত শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, দেখা গেল উচ্চারণের বিকৃতির জন্য সেই ভাষার রূপটাই বদলে যাচ্ছে। যেমন কৃষ্ণ থেকে হয়ে গেল কৃষ্ট, বৃহস্পতি থেকে হয়ে গেল বৃহস্পতি। অর্থাৎ সংস্কৃতে যেমনটা ছিল বাংলা ভাষায় তেমনটাই যুক্ত হয়েছে, কিন্তু উচ্চারণের বিকৃতির কারণে তার রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলেই সেটাকে বলা হবে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তাহলে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও, অর্থাৎ বাংলা ভাষায় কোনো পরিবর্তন হয়নি, সংস্কৃতে যেমনটা ছিল তেমনটাই বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু যখন উচ্চারণ করা হচ্ছে তখন উচ্চারণের বিকৃতির জন্য এগুলোর রূপ বদলে যাচ্ছে, তো সেগুলোকেই বলা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। এর বেশ কিছু উদাহরণ এখানে রয়েছে। রৌদ্র থেকে হয়ে যাচ্ছে রোদ্দুর, রাত্রি থেকে হয়ে যাচ্ছে রাত্রির, গ্রাম থেকে হয়ে যাচ্ছে গেরাম, শ্রীদাম থেকে হয়ে যাচ্ছে ছিদাম। এগুলো তোমরা পড়ে নেবে। এরপরে চলে আসছি বিদেশাগত বা বিদেশি শব্দ। এই বিদেশি শব্দ সম্পর্কে লেখা হয়েছে, এরপর আসা যাক বিদেশাগত বা বিদেশি শব্দগুলির প্রসঙ্গে। তো এই বিদেশি শব্দের সংজ্ঞা
হিসেবে তোমরা লিখবে বিভিন্ন সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফার্সি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মী ও রুশ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলোকেই আমরা বিদেশাগত শব্দ বলবো, অর্থাৎ অন্য দেশ থেকে আগত শব্দ। এগুলোই হলো বিদেশাগত শব্দ বা বিদেশি শব্দ। এরপরেই বলা হচ্ছে, তবে মনে রাখতে হবে আরবি, ফার্সি ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ প্রায় 1000 বছরের, আর ইংরেজির সঙ্গেও প্রায় 400 বছরের। তিনটি ভাষাই ছিল রাজভাষা, আর দেশ স্বাধীন হওয়ার পরেও ইংরেজির আপতিক গুরুত্ব বেড়েছে বই কমেনি, অর্থাৎ ইংরেজিও এখন গুরুত্ব আরো বেড়ে গেছে, ইংরেজি ভাষার গুরুত্ব অনেক বেড়ে গেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও ইংরেজির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা ছেড়েই দিলাম। স্বাভাবিকভাবেই এই তিনটি ভাষা থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, অর্থাৎ আরবি থেকে, ফার্সি থেকে, ইংরেজি থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে। নমুনা দিলেই বুঝবে যে এই শব্দগুলোকে বিদেশি বলে ব্রাত্য করে রাখলে বাংলা ভাষা নিজেই কতখানি দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ ওই সমস্ত ভাষার শব্দকে আমরা যদি বিদেশি বলে করি তাহলে কিন্তু বাংলা ভাষাই দুর্বল হয়ে পড়বে। এমন অনেক শব্দ আছে যেগুলো তোমাদের ধারণারও বাইরে, যেগুলো আদেও বাংলা ভাষা নয় বা বাংলা ভাষার শব্দ নয়, সেগুলোকে আমরা বাংলা হিসেবে ব্যবহার করছি। দেখো, আরবি ভাষার যে সমস্ত শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে তার বেশ কিছু উদাহরণ রয়েছে। হাওয়া, বাকি, মতলব, হিসেব, মুকুল, মাফি, শৌখিন, হুকা, নবাব, খালি, জব্দ, আসামি, এরকম প্রচুর শব্দ রয়েছে যেগুলো আরবি ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে এবং সেগুলোকে আমরা এখন বাংলার মতন করেই ব্যবহার করছি এবং আমরা মনে করছি যে এগুলো বাংলা ভাষা। আদেও কিন্তু এগুলো বাংলা ভাষা নয়, এগুলো আরবি ভাষার শব্দ ভাণ্ডার থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে। তারপরে দেখো, ফার্সি থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে যে সমস্ত শব্দ, তার কিছু উদাহরণ রয়েছে। কোমর, হাজার, চেহারা, শিকার, পোশাক, রোজ, খুব, চাকরি, কাকা, বনেদি, বাহার, এই সমস্ত আরো উদাহরণ রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে। ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হওয়া বেশ কিছু শব্দ হলো গভর্নমেন্ট, সাইলেন্স, মাস্টার, লাইব্রেরি, কলেরা, ট্রাম, বাস, টেবিল, চেয়ার, বেঞ্চ, এই ধরনের উদাহরণগুলো তোমরা মুখস্থ করবে। ফার্সি থেকে কি কি শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে, পর্তুগিজ থেকে কি কি শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে, ওলন্দাজ থেকে কি কি শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে। এই সমস্ত শব্দগুলো বিদেশি ভাষার শব্দ। এই বিভিন্ন বিদেশি ভাষার শব্দ থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে বিভিন্ন শব্দ যুক্ত হয়েছে। এই উদাহরণগুলো তোমরা মুখস্থ করে রাখবে। দেখো, যেমন চীনা, অর্থাৎ চীন দেশের ভাষা থেকেও বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে চা, চিনি, লিচু, লুচি ইত্যাদি। জাপানি ভাষার শব্দ ভাণ্ডার থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে রিক্সা, হাসনুহানা, হারিকিরি, সুডোকু, সুনামি, মাঙ্গা, জেন। বর্মী থেকে কোন কোন শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে, লুঙ্গি, ঘুগনি ইত্যাদি। রুশ ভাষার শব্দ থেকে বাংলা ভাষার শব্দে যুক্ত হয়েছে বলসেভিক, সোভিয়েত, স্পুটনিক। পেরু থেকে কুইনাইন, ইতালীয় ভাষা থেকে ম্যাজেন্টা, অস্ট্রেলীয় ভাষা থেকে ক্যাঙ্গারু, বুমেরাং, তিব্বতী ভাষা থেকে লামা প্রভৃতি। তো এগুলো সমস্তই তোমরা মুখস্থ করবে। এগুলো তো গেল বিদেশি শব্দ, অর্থাৎ অন্য দেশ থেকে আগত ভাষার বিভিন্ন শব্দ। এবারে আসছি বাংলা বিভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ, অর্থাৎ আমাদের ভারতের যে অন্যান্য প্রাদেশিক ভাষাগুলো রয়েছে, যেমন আমরা বাংলায় কথা বলি, কেউ হিন্দিতে কথা বলে, কেউ অসমিয়ায় কথা বলে, কেউ গুজরাটি ভাষায় কথা বলে, কেউ তামিল ভাষায় কথা বলে। এই যে প্রাদেশিক শব্দগুলো, সেই প্রাদেশিক শব্দ থেকেও বিভিন্ন শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে যুক্ত হয়েছে, সেটাই এখানে বলা হচ্ছে বিদেশি ভাষার মতোই অন্যান্য প্রাদেশিক ভাষার ও অনেক শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই শব্দগুলোকে বলা যেতে পারে বাংলা বিভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। যেমন হিন্দি ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে পয়লা, দোসরা, তেসরা, জোয়ার, ঝান্ডা, কুয়াশা, গুজব, ফের, তবু, থানা, চুড়িদার, ধকল,
চোট, ভোর, কচুরি প্রভৃতি, এগুলো তোমরা মুখস্থ করবে। গুজরাটি ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে তকলি, হরতাল ইত্যাদি। মারাঠি ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে চৌথ, বর্গী ইত্যাদি। এছাড়াও দেখো পাঞ্জাবি, তামিল, মুন্ডারি, তেলেগু, সাঁওতালি, ওরাও প্রভৃতি ভাষার শব্দ ভাণ্ডার থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হওয়া বিভিন্ন শব্দের উদাহরণ এখানে রয়েছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এবারে চলে আসছি মিশ্র শব্দে। দেখো মিশ্র শব্দ কি, আমরা এর আগে তৎসম, তদ্ভব, দেশি বিদেশি বিভিন্ন ভাষা সম্পর্কে পড়েছি, বিভিন্ন ভাষার শব্দ সম্পর্কে পড়েছি। এই যে বিভিন্ন ভাষার শব্দ একটা অন্য ভাষার শব্দের সাথে একটা অন্য ভাষার শব্দ যুক্ত করে যখন একটা ভাষার নতুন রূপ দেওয়া হয় সেটাই হলো মিশ্র শব্দ। যেমন তৎসম শব্দের সাথে যদি তদ্ভব শব্দ যুক্ত করে একটা ভাষার শব্দের নতুন রূপ দেওয়া হচ্ছে তখন সেটা মিশ্র শব্দে পরিণত হচ্ছে। তো মিশ্র শব্দ কাকে বলে, এর সংজ্ঞাটা আমরা কিভাবে পড়বো এটা লিখে নাও। তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে তৈরি যে সব নতুন শব্দ তাদেরকেই বলা হয় সংকর শব্দ বা মিশ্র শব্দ। যেমন দেখো উদাহরণ দেখলেই তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে। তৎসম যোগ তদ্ভব, অর্থাৎ তৎসম এখানে আকাশ এবং তদ্ভব হলো গাং, এই তৎসম এবং তদ্ভব যুক্ত করে হয়ে গেল কি আকাশ গাং। তারপরে দেখো তদ্ভব যোগ তৎসম শব্দ, তদ্ভব শব্দ কাজল, তৎসম শব্দ লতা, এই দুটো যুক্ত করে হয়ে গেল কাজল লতা। তারপরে তৎসম যুক্ত দেশি, তৎসম জল আর দেশি ঢাকা, এই দুটো যুক্ত করে হয়ে গেল জল ঢাকা। তৎসম যুক্ত বিদেশি, তৎসম জল, বিদেশি হাওয়া, এই দুটো যুক্ত করে হয়ে গেল জল হাওয়া। তো এগুলোকেই বলা হচ্ছে মিশ্র শব্দ। এই ধরনের বেশ কিছু মিশ্র শব্দের উদাহরণ তোমাদের এই পৃষ্ঠায় রয়েছে এবং পরবর্তী পৃষ্ঠাতেও রয়েছে, এগুলো পড়বে। দেখো আরো বেশ কিছু উদাহরণ আমি বলছি। যেমন বিদেশি যুক্ত তদ্ভব, বিদেশি শব্দ মাস্টার, তদ্ভব শব্দ মশাই যুক্ত হয়ে গেল এবং হয়ে গেল মাস্টার মশাই। তারপরে বিদেশি যুক্ত তদ্ভবতে দেখো বিদেশি শব্দ ডাক্তার এবং তদ্ভব শব্দ বদ্যি, এই দুটো মিলে হলো ডাক্তার বদ্যি। বিদেশি শব্দ পাউ, তদ্ভব শব্দ রুটি, হয়ে গেল পাউরুটি। আবার দেখো বিদেশি যুক্ত বিদেশি শব্দের উদাহরণও রয়েছে। উকিল, ব্যারিস্টার, হেড মিস্ত্রি, কোর্ট কাছারি, হেড মৌলবি প্রভৃতি। এই সমস্ত উদাহরণগুলো তোমরা পড়ে নেবে। যত বেশি উদাহরণ পড়বে তত তোমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হবে। এবারে চলে আসছি এই অধ্যায়ের একদম শেষ পাতায়। এখানে বলা হচ্ছে মোটামুটি ভাবে বাংলা শব্দ ভাণ্ডারের আলোচনা সাঙ্গ হলো, তবে দু ধরনের শব্দের কথা এখনো বলা প্রয়োজন। প্রথম ধরনটিকে বলা হয় ইতর শব্দ। ইতর শব্দ কি, যেটা সমাজের নিচু স্তরের মানুষরা যে সমস্ত শব্দ ব্যবহার করে সেগুলোই হলো ইতর শব্দ। মার্জিত লোকের কথায় এই ধরনের শব্দ প্রত্যাশিত নয় বলেই এমন নাম দেওয়া হয়েছে। অর্থাৎ সমাজের যারা উচ্চ শ্রেণীর মানুষ বা বলা যেতে পারে ভদ্র সভ্য মানুষ, তারা এই শব্দগুলো ব্যবহার করে না, এই কারণে এই শব্দগুলোর নাম দেওয়া হয়েছে ইতর শব্দ। এইরকম কিছু শব্দের মধ্যে পড়বে গুলমারা, পাদানো, গেজানো প্রভৃতি শব্দ, এগুলো ইতর শব্দ। সমাজের নিচু তলার মানুষরা বা নিম্ন শ্রেণীর মানুষরা এই ধরনের শব্দ ব্যবহার করে। এই সব শব্দের উদ্ভব কোনো ব্যক্তি বিশেষ বা সম্প্রদায় বিশেষের সৃজন প্রতিভা থেকে হয়েছে। কালক্রমে এই শব্দের কিছু এমনকি সাহিত্যিক ভাষারও অন্তর্গত হয়ে পড়তে পারে। অর্থাৎ সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের বেশ কিছু শব্দ বর্তমানে সাহিত্যেও যুক্ত হয়েছে। অর্থাৎ সাহিত্যের ভাষায়ও দেখা গেছে এই ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে। কিছু যায় অপ্রচলনের অন্ধকারে হারিয়ে, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রেও এই ধরনের ইতর শব্দ বেশ কিছু ব্যবহৃত হয়। আবার কিছু কিছু শব্দ অপ্রচলনের অন্ধকারে হারিয়ে যায়, অর্থাৎ প্রচলিত না হতে হতে, ব্যবহৃত না হতে হতে সেগুলো মারা যায়। হুতুম প্যাঁচার নকশা বইতে এই ভাষার চমৎকার নিদর্শন পাবে। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন হুতুম প্যাঁচার নকশা, তাতে এই ইতর ভাষার ব্যবহার রয়েছে প্রচুর। আর দ্বিতীয় ধরনের শব্দ তো আমরা হামেশাই ব্যবহার করে থাকি, যেমন ফোন। এই শব্দটা আসলে কি, টেলিফোন। সেই টেলিফোন এই শব্দটাকে আমরা টেলিটাকে কেটে ফোন এই শব্দ ব্যবহার করি। বাইসাইকেল, এটাকে আমরা বলি বাইক। মাইক্রোফোন, এটাকে আমরা বলি মাইক। অর্থাৎ শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে এই যে উচ্চারণ করার রীতি, একেই
বলা হয় খণ্ডিত শব্দ। কি বলা হয়? শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করা হয় বলে এগুলো খণ্ডিত শব্দ। তাহলে যে সমস্ত শব্দকে বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করা হয় তাকে বলা হয় খণ্ডিত শব্দ। এটা তোমরা লিখে নিতে পারো। যেমন টেলিফোন, এটাকে আমরা উচ্চারণ করি ফোন। বাইসাইকেল, এটাকে আমরা উচ্চারণ করি বাইক। তাহলে শব্দের একটা বিশেষ অংশ বাদ দিয়ে বা কেটে আমরা ছোট করে উচ্চারণ করছি, এগুলোকে বলা হয় খণ্ডিত শব্দ। তবে টিভি কিন্তু খণ্ডিত শব্দ নয়। টিভির সম্পূর্ণ নাম কি? টেলিভিশন। এই টেলিভিশনটাকে আমরা বলি টিভি। তো টেলির টি আর ভিশন এর ভি নিয়ে হয়েছে টিভি। যেমন ধরো হেডমাস্টার, সেটাকে আমরা কি বলছি? এইচ এম। আমরা বলছি কি? এইচ এম। তাহলে হেড, এই শব্দের প্রথম যে অক্ষর এইচ, এটাকে নিচ্ছি মাস্টার। শব্দের প্রথম অক্ষর এমটাকে আমরা নিচ্ছি। তারপরে ভেরি ইম্পর্ট্যান্ট পারসন হয়ে যাচ্ছে কি? ভিআইপি। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হয়ে যাচ্ছে বিবিসি। ইংরেজিতে একে বলে অ্যাব্রিভিয়েশন। বাংলায় সুকুমার সেন নামে একজন পণ্ডিত এই রকম শব্দের নাম দিয়েছেন মুন্ডমাল শব্দ। তাহলে মুন্ডমাল শব্দ কাকে বলা হচ্ছে? পরস্পর সংশ্লিষ্ট কয়েকটি শব্দের আদি অক্ষর সমূহ সংযোগে গঠিত শব্দকে বলা হয় মুন্ডমাল শব্দ। অর্থাৎ পর পর সংশ্লিষ্ট কয়েকটি শব্দের প্রথম অক্ষরগুলি শুধুমাত্র নিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে মুন্ডমাল শব্দ। যেমন ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, এখানে ভেরির ভি নেওয়া হলো, ইম্পর্ট্যান্টের আই নেওয়া হলো, পার্সনের পি নেওয়া হয়ে গেল ভিআইপি। তো এই ধরনের যে সমস্ত শব্দের প্রথম অক্ষরগুলি নিয়ে নতুন শব্দ তৈরি করা হয় তাকেই বলা হয় মুন্ডমাল শব্দ। তারপরে দেখো তোমাদের পাঠ্য বইতে এই অংশটা খুবই সুন্দর করেছে। বলা হচ্ছে যে বাংলা শব্দ ভান্ডারের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো, শেষবারের মতো মূল সূত্রগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়টিতে তোমরা কি পড়লে সেটা তোমাদের আরো একবার আলোচনা করে নেওয়া হচ্ছে সংক্ষেপে। বিভিন্ন সময়ে নানা উৎস থেকে শব্দ এসে মিশেছে আমাদের ভাষায়। অর্থাৎ বাংলা ভাষায় নানা উৎস থেকে, বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন শব্দ এসে যুক্ত হয়েছে। বিভিন্ন উৎস থেকে আসা শব্দগুলি আবার মিলেমিশে নতুন শব্দ তৈরি করেছে। অর্থাৎ বাংলা ভাষায় এসে নতুন শব্দ তৈরি হয়েছে। এভাবেই ভাষার শব্দ ভান্ডারের ঐশ্বর্য বেড়েছে ভাব প্রকাশের আর অর্থ বহনের ক্ষমতা। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হয়ে উঠেছে। আর সেই কারণেই অন্য ভাষার থেকে ঋণের ব্যাপারটা নিয়ে বেশি লজ্জা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ অন্য ভাষা থেকে বিভিন্ন শব্দ বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে, অন্য ভাষার বিভিন্ন শব্দ থেকে আমরা ঋণ নিয়েছি বা সেই সমস্ত ভাষার শব্দ গ্রহণ করেছি। এর ফলে লজ্জা পাওয়া বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতে আমাদের ভাষা আরো সমৃদ্ধ হয়ে উঠেছে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। কেননা একটি ভাষার জ্যান্ত থাকার প্রমাণ পাওয়া যায় এভাবেই। অর্থাৎ ভাষার বিভিন্ন শব্দের যে পরিবর্তন, সময়ের সাথে সাথে যে বিবর্তন, এটাই হলো ভাষাটা জ্যান্ত থাকার লক্ষণ। এভাবেই দেখো বাংলা ভাষা যুগ যুগ ধরে জ্যান্ত রয়েছে এবং ভবিষ্যতেও বাংলা ভাষা পরিবর্তিত হবে, বিভিন্ন শব্দ পরিবর্তিত হবে বাংলা ভাষার, এবং বাংলা ভাষা জীবন্ত থাকবে, আরো সমৃদ্ধ হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।